ইরে আল্লাহ, এই ওঠো 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 ওঠো। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি। কি এই নোংরা ভাঙাচোরা বাড়ি তোমার? তার মানে তুমি এই নোংরা ভাঙাচোরা বাড়িতে থাকো? সি, কি নোংরা পরিবেশ। আরে আস্তে কথা বল না, মা তো। রবিন, তুই আইসস বাজার? কিসের এত চিল্লা চিল্লি শোনা যাইতাছে? না মানে ইয়ে মা, আমি বিয়ে করে ফেলছি, বউ সাথে করে নিয়ে আইছি। বিয়া করছিস মানে? বিয়া করার আগে এই অন্ধ মার্ডারে জানানো প্রয়োজন মনে করিস নাই? দেখো মা, আমি তোমার জানাইতাম, কিন্তু লিজার না বিয়ে ঠিক হয়ে গেছিল। আর তাছাড়া আমি লিজার অনেক ভালোবাসি। আমি যদি ওর বিয়ে না করতাম, ওর বাবা অন্য কোথাও বিয়ে দিত। তাই ভাবলাম যে তোমার বিয়েটা কইরেই জানাই। তুমি কি রাগ করছো মা? ঠিক আছে বাজার, ভালোই করছিস। তোরা দুইজন রে পছন্দ করে বিয়া করছ, এতে আমার কোনো অমত নাই। আমার বরং ভালোই হয়েছে। অন্ধ মানুষ সারাদিন একা একা ঘরে বইসা থাকি, কথা কওয়ার কোনো লোকজন নাই। যাক, এখন আমি বৌমার সাথে কথা কইতে পারবো। মা, তোমার না কইছি বারবার অন্ধ অন্ধ বলবা না। তুমি কোনো চিন্তা করবা না, আমি তোমার চিকিৎসা করামো। তুমি আগের মতো চোখে দেখতে পারবা। আর তুমি তো একটা সঙ্গী পাইয়াই গেলা। বাজান, আমার বৌমা বুঝি অনেক সুন্দরী। বৌমা, তুমি আমার কাছে আসো, আমি তোমার মাথায় একটু হাত দিয়া দোয়া কইরা দেই। তোমরা দুইজন সারা জীবন সুখে থাকতে পারবা। আসো মা। মা তোমার ডাকতেছে, যাও না, কাছে যাও। আশিক, তোমার মা একটা অন্ধ, আর আমি তোমার মায়ের কাছে গিয়ে দোয়া নেবো, তাও আবার এই অন্ধ মহিলার কাছে? তুমি এটা ভাবলে কিভাবে? আরে তুমি এটা কি বলতেছো? পাগল হয়ে গেছো নাকি? তোমার বললাম আস্তে কথা বলতে। আমার মা অন্ধ, তাই বলে তুমি তার অবহেলা করতেছো? অবহেলা করবো না তো কি করবো? উনি তো একটা অন্ধ কানা, আর এইসব অন্ধ কানাদের না দেখলে আমার গা গির গির করে। আর এদের উপরে না আমার অ্যালার্জেটিক সমস্যা আছে, আমি এদের না সহ্য করতে পারি না। শুনো, আমার পক্ষে তোমার এই অন্ধ কানা ফকিন্নি মার সাথে থাকা সম্ভব। কি বলো তুমি? আমার মা অন্ধ বইলা তুমি তার পাশে যেতে চেতেছো না? যেই মা আমার লালন পালন করে বড় করছে, আমি সেই মায়ের একটাবার বলিও নাই তোমার কথা। বিয়ে করে নিয়ে আসছি, সাথে সাথে মা রাজি হয়ে গেছে, তোমার গ্রহণ করে নিচ্ছে, আর তুমি সেই মায়ের অন্ধ কথা বলতেছো? এই শুনো, তোমার মতো ফকিন্নিদের না সাত কপালে ভাগ্য ভালো যে আমার মতো কোটিপতি ঘরের মেয়ে তোমাদের বাড়িতে বউ হয়ে এসেছে। নাহলে তোমাদের 14 গোষ্ঠীর এত সাত কপালে ভাগ্য ভালো ছিল না যে একটা কোটিপতি ঘরের মেয়েকে বিয়ে করার সাধ্য। বিয়ে আমি করতে চাইনি, তুমি আমাকে জোর করছো, বিয়ে করতে বাধ্য করছো। শোনো, আমি তোমাকে বিয়ে করছি, আমি গরিব, এখন জানছো এই বাড়িতে তোমার থাকতে হবে, বুঝতে পারছো? এই শুনো, আমার পক্ষে এই ভাঙ্গাচুরা টিনের বাড়িতে না থাকা সম্ভব না। আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকতে চাই না। তুমি আমাকে একটা নতুন বাড়িতে নিয়ে যাবে। না, তুমি আমাকে বিয়ে করছো না, তোমাকে এই বাড়িতেই থাকতে হবে, বুঝছো? এই রবিন বাজান, তুই কি শুরু করলি? হ্যাঁ, যা তো নতুন বৌমারে নিয়ে ঘরে যা। ঠিক আছে লিজা, চলো ভেতরে, শোনো প্লিজ, আসো আসো। হে আল্লাহ, তুমি জানো আমার পোলাটা হুট করিয়া বড় লোক অহংকারী মাইয়াডারে বিয়ে করে আনছে। এই মাইয়াটা এই গরিবের বাড়িতে সংসার করে কি খাইতে পারবো নাকি? মাবুদ, তুমি জানো। আমার একমাত্র মেয়ে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে এই বাড়ি ছেড়ে পালিয়ে গেল, আর তুমি মা হয়ে বলছো কিছু জানো না? বিশ্বাস করো, লিজা কিভাবে পালিয়ে গেছে আমি কিচ্ছু জানি না। 2 দিন পরে খান সাহেবের ছেলের সাথে লিজার বিয়ে, আর এই মুহূর্তেও পালিয়ে গেল। আমি খান সাহেবকে মুখ দেখাবো কি করে? শুনো না,
তুমি এক কাজ করো, খান সাহেবকে বুঝিয়ে বিয়েটা পিছিয়ে দাও। আর লিজার হারিয়ে যাওয়ার বিষয়টা পুলিশকে ইনফর্ম করো, পুলিশই আমার মেয়েকে খুঁজে বের করে আনবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে? তোমার মাথা খারাপ হয়ে গেছে? পুলিশে খবর জানাজানি হলে আমার মান সম্মান কিছু থাকবে? এখন আমি কি করি? তবে সবচেয়ে বড় কথা মনে রেখো, লিজা যে পালিয়ে গেছে এই কথাটা যেন মুনাক্ষরে কেউ জানতে না পারে। লিজা নিশ্চয়ই কোনো ছেলেকে ভালোবাসে, ও হয়তো তার হাত ধরে পালিয়ে গেছে। ও যদি পালিয়ে গিয়ে কোনো কোটিপতির ছেলেকে বিয়ে করে তাহলে হয়তো আমি কোনো না কোনো দিন ব্যাপারটা মেনে নেব। আর যদি পালিয়ে গিয়ে কোনো ফকিন্নির ছেলেকে বিয়ে করে তাহলে ওই ছেলেকে আমি গুলি করে মারব। এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রইতাছে আমগো বেডরুম, আর এই খাটেই আমরা শোবো। কি এটা তোমার বেডরুম? আর এখন থেকে আমি এখানে শুব? ছি, কি নোংরা! তুমি বেডের অবস্থা দেখছো? শোনো, আমি কিন্তু এই ময়লা চাদর একদমই ঘুমাতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি একটা নতুন চাদর নিয়ে আসো। বিছানার চাদর? ইয়ে মানে বাসায় তো বিছানার চাদর আর নেই। নতুন চাদর নাই মানে? মানে আমি কাকে বিয়ে করলাম? সামান্য নতুন চাদর পর্যন্ত তাদের বাসায় নেই? গড, আমি যদি আগে জানতাম তাহলে আমি কখনো বিয়ে করতাম না তোমাকে। আমি কি তোমাকে রিকোয়েস্ট করছিলাম যে আমাকে বিয়ে করো? এমার্জেন্সি ভাবে তো তুমি আমার বিয়ে করছো, আমার কি দোষ এখানে? আমি তো বলছিলাম যে কটা দিন আমার সময় দাও, কই কোনো সময় তো তুমি আমার দিলা না। এখন আজের কথা বলতেছো, অ্যাডজাস্ট করতে হবে, এখানে তোমার থাকতে হবে। হ্যাঁ, এখন তো সব দোষ আমার, তাই না? যখন বাবা আমাকে আরেকটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিত তখন তোমার জন্য খুব ভালো হতো। হ্যাঁ, ঠিক আছে না? তুমি বুঝতেছো একবার, আমি আমার বাবা মার অমতে তাদের না জানিয়ে আমি তোমাকে বিয়ে করেছি। তাহলে একবার ভাবো, এই যে আমি আমার বাসা থেকে নিখোঁজ হয়ে গেছি, তাহলে আমার বাবা মা আমার জন্য কতটা পাগল হয়ে গেছে। তারা তো আমাকে পাগলের মতো এখন খুঁজতেছে রাস্তার মধ্যে। আহা, চিন্তা কেন করতেছো কত? তোমার বাবা কি আমাকে চিনে? আর তাছাড়া এই শহরে খুঁজে পাওয়া অনেক টাফ, এত সহজে তোমার বাবা আমাদের খুঁজে পাবে না, চিন্তা নেই। হ্যাঁ, সেটা তো আমার করতেই হবে, যেহেতু বিয়েটা করেই ফেলেছি। এখন তো আমার এতটুকু স্যাক্রিফাইস করতেই হবে। জানো, হাতের অবস্থা এমন, আর এত তাড়াহুড়োর ভিতরে সবকিছু হয়ে গেছে। আমি যে তোমার জন্য 2টা ফুল কিনে নিয়ে আসবো আজকে বাসর ঘর আমাদের, আমি সেটাও করতে পারলাম না। শোনো, আমার কোনো ফুল টুল লাগবে না। আমি যে তোমাকে আমার সারা জীবনের জন্য কাছে পেয়েছি, এটাই অনেক। এই খবরদার, আমাকে টাচ করবা না। তোমার অবস্থা দেখছো নাকি? যাও আগে ওয়াশরুমে যাও, ফ্রেশ হয়ে আসো, যাও। চলো, কোথায়? আল্লাহ, আমার নিয়ে যেতে হবে, আসো। সেলস কোথায়? সেলস কোথায়? হোয়াট দ্য হেল ইট ইজ? আমি তোমাদের মতো এক গাদা স্টাফকে হ্যান্ডসাম পেমেন্ট দিয়ে পুষছি কি জন্য? সেলসের জন্য। সেলস কোথায়? সরি স্যার, ঠিক বুঝলাম না। স্যার, সেলস তো আলহামদুলিল্লাহ গত মাসের তুলনায় এই মাসে খুব ভালো হয়েছে। তুলনামূলকভাবে 50% বেশি প্রফিট করেছি আমরা স্যার। শাট আপ! একটু আগে জাস্ট একটু আগে আমি যে রোল প্লে করেছি সেটা তুমি আমার সাথে করছো। স্যার, তুমি না আমি। সরি স্যার। তুমি না আমি। স্যার আপনি। তাহলে তুমি কেন স্যারের মতো আচরণ করবে? এই, আমি কি বলেছি? আমি তোমাদেরকে যখন রিক্রুট করি তখনই বলেছি এই দেশের একমাত্র ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে যেন আলামিন চৌধুরীর নাম সবার মুখে মুখে ফেরে। সেই জায়গায় এগিয়ে যেতে হবে। 50% পুরো প্রফিট নয়, 100% প্রফিট চাই আমার। জাস্ট আ মিনিট। হ্যাঁ, মাস্টার সাহেব। জি, ওয়ালাইকুম আসসালাম। ওরে ভাই, আপনার মেয়ের বিয়ে তো আমার কোথায় সমস্যা? আমাকে ফোন করেছেন কেন? আই এম সরি। আমার মনে হচ্ছে কি জানেন, স্যারের মেয়ে যে পালিয়ে গেছে না, এটা নিয়ে ফ্রাস্ট্রেশনে আছে, তাই এত রাখারাগি করছে। সেন্স ভালো সত্য স্যারের কথা বলতেছে। ঠিকই বলছেন, আমারও না তাই মনে হচ্ছে। রাখছি। হ্যাঁ, এই তোমরা কি কানাকানি করছো? স্যার ওই যে সেলস এই যে আপনার সেলস কিভাবে ডেভেলপ করা যায় স্যার, নেক্সট মান্থে যাতে আমরা 100% এফোর্ট দিতে পারি সেই বিষয় নিয়ে স্যার আমরা আলোচনা করছিলাম স্যার।
হ্যাঁ, এখন থেকে তোমাদের ধ্যানে জ্ঞানে যেন শুধু এই কথাটাই থাকে, কিভাবে আলামিন চৌধুরীকে বাংলাদেশের সেরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বানানো যায়। আর ইউ ক্লিয়ার? স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, আপনি পারমিশন দিলে একটা কথা বলতে চাচ্ছি না। আবার কি? স্যার আমি তো পালিয়ে বিয়ে করে ফেলেছি স্যার। এই অফিসে তো কাউকে এভাবে মিষ্টিমুখ করানো হয়নি স্যার। এখনো তো মাস শেষ হয়নি, যদি আপনি স্যার একটু আর্লি আমাকে আমার স্যালারিটা দিতেন, তাহলে সবাইকে মিষ্টিমুখ করাতাম আমার বিয়ের উপলক্ষে স্যার। তুমি মিষ্টি খাওয়াবে আর এদিকে আমার মেয়ে পাপ। আপনার মেয়ে কি? না, আমার মেয়ের পাত্র খুঁজছি। গ্রেট, এইটা তো আরো সুসংবাদ, তাই না স্যার? তাও সরি স্যার, তাহলে স্যার একবারে দুইবারে মিষ্টি খেয়ে ফেলবো আমরা। আচ্ছা, বাড়তি কথা বলতে হবে না, তুমি যাও অ্যাকাউন্টসে যাও, গিয়ে বলো, আমিও বলে দিচ্ছি। ইউ গো না। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। বৌমা, বৌমা, ও বৌমা, এই মহিলা, এই আপনি কার পারমিশনে চোরের মতো ঢুকছেন আমার রুমে? হ্যাঁ, এতটুকু ম্যানেজ কি আপনার মধ্যে নাই যে কারোর রুমে ঢোকার আগে অ্যাটলিস্ট পারমিশন দরকার? বৌমা, আমি অন্ধ মানুষ, ঘরে একা ভাল লাগতেছিল না, তাই ভাবলাম তোমার সাথে বইসা একটু গল্প করি। এই আপনার মতো অন্ধকার প্রতিবন্ধী মানুষের সাথে আমার কিসের গল্প? আর আমি তো আগেই বলে দিয়েছি, এসব প্রতিবন্ধীদের সাথে আমি কথা বলতে চাই না, এদের সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। বৌমা, আজকে যদি আমার মতো তোমার মায়ের চোখ অন্ধ হয়ে যাইতো, তাইলে কি তুমি তারে অবহেলা করতা? এই শুনেন, আমার মা যদি অন্ধ হতো তাহলে আমার বাবা এতদিনে বিদেশে চিকিৎসা করে আমার মাকে একদিনে সুস্থ করে ফেলতো, কারণ আমার বাবার অনেক টাকা আছে। বৌমা, আমরা তো গরিব মানুষ, আমাদের কাছে তো এত টাকা নাই। তো আমার রবিন কইছে 2-1 মাস পরে আমার চোখকে অপারেশন করব, তখন আমি চোখ দিয়ে সব কিছু দেখতে পারবো। কি বলেন আপনি? রবিন আপনার চোখের অপারেশন করাবে? আপনি হয়তো এখন ভুলে যাচ্ছেন রবিন আপনার ছেলে ছিল, কিন্তু এখন রবিন আমার হাজবেন্ড। সো এই সংসারের জন্য যত টাকা রবিন জমাচ্ছে সেই টাকাগুলো দিয়ে আপনার চোখের অপারেশন কখনো হবে না, আর আমি থাকতে 1 টাকাও আমি খরচ করতে দিব না। বৌমা, তুমি এসব কি কইতাছো? শুনেন, 1 লাখ টাকা গায়ে অনেক ভার, আর আপনার ছেলে খেয়ে না খেয়ে এত কষ্ট করে পরিশ্রম করে যেই টাকা কামাবে আর সেই টাকা আপনার মতো অন্ধ কানার পিছনে খরচ করবে, সেটা তো আমি কখনো হতে দিব না। মাগো, তাইলে কি আমি আর কোনোদিন চোখে দেখতে পারব না? আমি আর ভালো হবো না? আমি আমার রবিনের বউয়ের মুখখানা দেখবো না? এই মহিলা, এই আপনি কেমন মা? হ্যাঁ, আপনার ছেলের টাকা কই আপনি বাঁচাবেন সেটা না করে আপনি আরো রাক্ষসের মতো কিভাবে আপনার ছেলের টাকাটা খাবেন, ধ্বংস করবেন সেই চিন্তায় আছেন। হ্যাঁ, এসব তুমি কি বলতেছো বৌমা? আমি রাক্ষসের মতো তোমার স্বামীর টাকা নষ্ট করতে চাইতেছি? আমি যা বলছি একদম ঠিক বলছি। এই আপনার তো বয়স হয়েছে, এককাল তো চলে গেছে, আরেক কাল পড়ে আছে, আর আপনি যেই কয়দিন এই দুনিয়াতে আছেন সেই কয়দিন আল্লাহর কাছে দোয়া করেন যাতে আপনার মৃত্যু হয়। আর আরেকটা কথা, আমি বিয়ে করে এই সংসারে বউ হয়ে আসছি, আমার স্বামী কখন কোন টাকা খরচ করবে সেটা একমাত্র আমি ভাববো। আমার স্বামী 2 হাত খুলে আপনার পিছনে টাকা খরচ করবে সেটা তো কখনো আমি হতে দিব না। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই কইছো। আমি বয়স্ক অন্ধ মানুষ, কদিনই বা বাঁচবো? সে কয়দিন বাঁচি আমি এইভাবে কাটাই দিতে পারবো। তুমি দোয়া করো আমার জানি খুব তাড়াতাড়ি মরণ হয়, আমি জানি তোমার স্বামীর কোনো টাকা পয়সা খরচ না করতে। গুড,
এখন তাহলে আপনি এক কাজ করুন, আপনি আজকে আপনার ছেলেকে বলবেন আপনি আপনার চোখের অপারেশন করাতে চান না। আর হ্যাঁ, খবরদার নেক্সট টাইম আমার রুমে ঢুকার আগে উইথাউট পারমিশন যদি ঢুকেন তাহলে কিন্তু আপনার খবর আছে। এখন এই মুহূর্তে আমার রুম থেকে বের হন, যান। যাইতেছি বৌমা, যাইতেছি। আজকে কয়েকদিন হয়ে গেল লিজার ফোনটাও বন্ধ পাচ্ছি। ফোন যখন বন্ধ পাচ্ছ তখন বারবার ট্রাই করছো কেন? তোমার মেয়ে কোনো প্রেমিকের হাত ধরে পালিয়েছে। লিজা যদি সত্যি সত্যি কোনো ছেলের হাত ধরে চলে যায় তাহলে তো ওই ছেলেকে এতদিনে বিয়ে করে ফেলেছে। একটা কথা মনে রেখো, তোমার মেয়ে যদি কোনো ফকিরের বাচ্চাকে ভালোবেসে তার সাথে পালিয়ে গিয়ে থাকে না, তাহলে ওই মেয়েকে আমি আমার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করব। আচ্ছা শোনো না, আমাদের মেয়ে যদি তার ভালোবাসার মানুষকে বিয়ে করে সুখী হয়, আমাদের সমস্যাটা কোথায়? সমস্যা কোথায় মানে? অনেক সমস্যা। আমি কোনো ফকিরের বাচ্চাকে এই চৌধুরী পরিবারের জামাই বলে মেনে নেব না। ওই ছেলেকে আমি 3 মাস ফাঁসিতে ঝুলিয়ে রাখবো। 3 মাস এই ছেলেকে ঝুলিয়ে রাখলে তো ও মরে যাবে, আমার মেয়েটা বিধবা হবে। প্লিজ তুমি এত নিষ্ঠুর হইও না। প্রয়োজন পড়লে এই চৌধুরী কতটা নিষ্ঠুর হতে পারে সেটা তুমি ভালো করে জানো। আমার মেয়ে তো শহর ছাড়া থাকতে পারে না। আমার মনে হচ্ছে এই শহরে কোথাও আমার মেয়েটা আছে। হ্যাঁ, বিষয়টা দেখছি। আর কতদিন যে এভাবে খাটের উপর বসে বসে আমার খাবার খেতে হবে, পাটা ব্যথা হয়ে যায়। একটা ডাইনিং টেবিল আনতে পারে না। বসে পাশ থেকে কি বাজে দুর্গন্ধ আসতেছে, এভাবে কি খাওয়া যায়? কি ব্যাপার? তোমার প্লেট দেখতেছি, আমার প্লেট দেখতেছি, মার প্লেট কই? মারে ডাকো নাই? মারে ডাইকে নিয়ে আও, একসাথে খাই। তোমার মাকে আমি কেন ডাকতে যাবো? আর তাছাড়া তোমার ওই অন্ধ মাকে আমি ডাকতে পারবো না। আর আমাদের খাবার শেষ হয়ে গেলে উনি এসে খেয়ে নিবে। দেখো, মানিয়াতে হিংসা করতে নাই, একসাথে খাওয়া সুন্নত। আচ্ছা তুমি থাক, আমি মারে ডাইকে নিয়ে আসতেছি। রবিন, রবিন, ও কোনো কথাই শুনে না। শোনো মা, এক লগে খাওয়া হলো যা সুন্নত, বুঝছো? আয় দাঁড়াও, তোমার মা আমার সাথে এক খাটে বসে খেতে পারবে না। আমি এই অন্ধ বোনের সাথে খেতে পারবো না। কইলা আমার মা অন্ধ বইলা তুমি আমার মার অসম্মান করতেছো? হ্যাঁ লিজা, তুমি কি ভুলে যাইতেছো যে আমার মা তোমার শাশুড়ি? খবরদার কয়ে দিলাম, আমার মায়েরে আর অসম্মান করে কথা কইতে পারবে না তুমি। শুনো, এইসব ল্যাংরা খোরা অন্ধ কারাদে না আমি কখনো সম্মান দিতে পারি না, সে তোমার মা হোক আর রাস্তার ভিখারি হোক। লিজা, তুমি নাকি অনেক বড় লোক, শিক্ষিত বাবার মেয়ে, এই তোমার শিক্ষা? রবিন, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি মানে এই না যে আমি তোমার এই অন্ধ কানা মাকে সেবা করব। শুনো, তোমার যদি খেতে হয় তাহলে তুমি তোমার মায়ের সাথে বসে গিয়ে খাও, আমার সাথে এখানে বসে তোমার খেতে হবে না। যাও। বৌমা, আমারে তোমার কোনো সেবা করতে হইব না। বাজার তুই আর বৌমা খায়ালো, আমি পরে খাবো। বাজার আমি পরে খাবো। কি ব্যাপার, তুমি দাঁড়ায় আছো কেন? বসো, খাবার তো ঠান্ডা হয়ে যেতেছে। মা ওঠো, খায় নাও, আমি তোমার জন্য ভাত নিয়ে এসেছি। বাজান তুই খাবারটা ঢাইকা রাখা যা, আমি পরে খায়া নেব না। হ্যাঁ, দায়িকা রেখেছে, পরে খেয়ে নেবো না, তুমি খাও পরে। ওঠো। মা, আমি জানি তোমার খুব কষ্ট হইতাছে, তুমি খুব কষ্ট পাইতেছ। লিজা শিক্ষিত পরিবারের মাইয়া, বড়লোক পরিবারের মাইয়া, কিন্তু ওর মনটা যে এতটা নিচু
এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। তুমি কোনো কষ্ট নিও না মা। না রে পাগল, আমি বৌমার কথায় কোনো কষ্ট পাই নাই। আরে ও তো ছোট মানুষ, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে রে বাজার। এটাই যেন হয়, সব যেন ঠিকঠাক হয়ে যায়। তা মা, তুমি কোনো চিন্তা করো না, তোমার চোখের অপারেশন করাম, তুমি আবার চোখে দেখবা এই রঙিন দুনিয়ার সব কিছু, তুমি নিজের চোখে দেখবা। বাজার, আমার বয়স হয়েছে, আমি কয়দিনই বা বাঁচবো, যা কয়দিন বাঁচি এভাবেই থাকবো। তোর এতগুলা টাকা আমি কেন নষ্ট করতে যাবো রে বাজার? টাকা মনে হয় তুমি কামাইতেছো ঘরে বয়ে বইয়া, বেশি কথা পাই। আমার মা, আমি অপারেশন করাবো না, টাকা আমি কামাইতেছি, তুমি কামাইতেছো না, বুঝছো? শোনো মা, তোমার অপারেশন করার পরে আমরা অনেক জায়গায় ঘুরতে যাবো, অনেক কিছু দেখবা। আরো এখন করে শেষ করা যাবো না, হাই খাওয়া তো দেরি হয়ে যেতেছে। তুই রাখিয়া যা, আমি পরে খাইয়া নিব না। তুই দেখবো আর পরে তোমার খাওয়াইবো না, খালি আজ এরা কথা। ও আচ্ছা, এর জন্যই বলি তোমার আসতে কেন এত দেরি হচ্ছে। এই, তোমার মা কি কোলের শিশু যে তোমার মাকে নিজের হাত দিয়ে খাইয়ে দিচ্ছ? ওনার হাত নেই? প্রেম করার আগে যদি জানতাম তুমি সবসময় ঝাড়ি মেরে কথা কও, কখনো তোমার লাগে আমি প্রেমই করতাম না। সমস্যা কি তোমার? আস্তে কথা কইতে পারো না? আর তাছাড়া আমি কেমন নাইছি নাকি? মারে আমি বললাম মা তুমি খায় নাও, মা কি কইতেছে জানো? আমি পরে খাবো, আমি খাইতে পারবো না। তাই ভাবলাম যে পরে কেমনে খাইবো, মা তো চোখে দেয় না, মা তো অন্ধ, আমি নিজের হাতে খাওয়াইতেছি। মানলাম তোমার মা চোখে দেখতে পায় না, সে একজন অন্ধ, কিন্তু তার হাত তো লুলা হয়ে যায় নাই, তার হাত আছে, নিজের হাত দিয়ে খেতে পারে না, তোমার কেন খাওয়াই দিতে লাগবে? হ্যাঁ, তুমি এত কথা কইতেছো কেন? বুঝলাম না কিছু। যাও তো, খাইতেছিল রবে, যাও যা খাও। কিরে, আমি তোরে কতবার কইলাম তুই খাবারটা রাইখা যা, আমি আমার হাতে খাইয়া নিব নে। এখন হইল তো, এখন হইছে। এই, তুমি আর কতক্ষণ তোমার মায়ের আঁচলের তলায় বসে থাকবে? হ্যাঁ, আসো আসো রে, আসো আসো। আল্লাহ, আমার কষ্ট হয়, এটা আমার কষ্ট লাগে না, আমার সবচেয়ে কষ্ট লাগে আমার পোলাদার কত কষ্ট হইতাছে। ভালোবাসা বিয়ে কইরা ভালোবাসা পায় না, আমার পোলাদারে আর কষ্ট দিও না আল্লাহ। আচ্ছা আশিক, আমি শুনলাম তুমি নাকি তোমার মাকে বলেছো যে তার চোখের অপারেশন করাবে। তোমার কি ধারণা আছে তার চোখের অপারেশন করাতে কত টাকা লাগবে? হ্যাঁ জানি, 1 লক্ষ টাকা লাগবে। আর তাছাড়া সে তো আমার মা, আমার জন্ম দিছে, সারাটা জীবন কি সে অন্ধ হয়ে থাকবে নাকি? এটা আমার দায়িত্ব। শোনো, আমি আমার সংসার থেকে 1 টাকাও তোমার মায়ের চোখের অপারেশন করানোর জন্য দিতে পারবো না। আরে বাবা, আমি আমার বড়লোক বাবার বাসা ছেড়ে আমি তোমার মতো একটা গরিবকে বিয়ে এই ফকিন্নি ভাঙ্গাচোরা বাসায় আছি। আমার না এখানে থাকতে দম বদ্ধ হয়ে আসতেছে। আসছো কেন তাহলে এই বাসায়? আমার বিয়ে কেন করছো কও? আমি তোমার বিয়ে করতে চাই না, তুমি আমার বাধ্য করছো বিয়ে করতে। এখন আসছে বড় বড় কথা বলতে। আসলে না, তোমার বাপের টাকা পয়সা সবকিছুই আছে, তোমরা অনেক ধনী, কিন্তু তোমার মন তার থেকে বেশি নিচু। আমি যদি আগে জানতাম, জীবনে আমি তোমার বিয়ে করতাম। খাইতে বলে কই কই করে, ঘুমাইতে গেলে কই কই করে, ভালো লাগে না। আর স্বার্থপর একটা। শোনো, তুমি আমাকে যা ভাবা ভাবো, তাতে আমার যায় আসে না, কিন্তু আমি আমার সংসার থেকে 1 টাকাও দিতে পারবো না। আর তাছাড়া আমি এই বাসা থাকতেও পারবো না, আমার এখানে তো বন্ধ হয়ে আসতেছে। তুমি আমার জন্য নতুন ফ্ল্যাট ভাড়া নাও, আমি সেখানে গিয়ে থাকবো। আল্লাহ রাস্তায় থামতে পারো? তোমার কত করে রিকোয়েস্ট করছিলাম আমি যে 2-3টা মাস সময় দাও আমারে, আবার সেই গান শুরু হয়ে গেছে গা। এই গান আর এই জীবনে শেষ হইব না, সবসময় খালি ক্যান ক্যান করতেই থাকবো কানের মাঝখানে। 2-3 মাস সময় লাগবে আমার, এমনি পারবো না। আরে বাবা, তোমার এই বাসায় কি কোনো কমোড বাথরুম আছে? এটা নর্মাল বাথরুম। আর তুমি তো জানো আমার কমোড বাথরুম ছাড়া নর্মাল বাথরুম ব্যবহার করার অভ্যাস নেই। আর এখানে এখানে আমার নর্মাল বাথরুম ব্যবহার করতে হচ্ছে। ঠিক আছে, কমন বাথরুম হলেই তো হয় না? ওকে, আগামীকালকে একটা চেয়ার সিস্টেম কমন বাথরুম এনে দেব মনে, তাহলে তো হইলো নাকি? ঠিক আছে,
তাহলে কালকে তুমি আমার জন্য একটা প্রমোট সিস্টেম চেয়ার নিয়ে আসবে। ঠিক আছে, এনে দেবো না। হ্যাঁ লিজা, একটা জিনিস খেয়াল করছো? তুমি আমার বিয়ে করার পর থেকে সে কতদিন যাবত নিখোঁজে আছো। তোমার বাপ মা নিশ্চিত তোমার খোঁজাখুঁজি করতেছে। শুধু খুঁজতেছে? আমার বাবা মা আমাকে কতটা ভালোবাসে তুমি জানো? দেখো গিয়ে আমার বাবা মা আমার নিখোঁজের কারণে পাগলই হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তুমি তোমার ফোন কিন্তু ভুলে অন করবা না। ফোন যদি অন করো তাহলে কিন্তু লোকেশন ট্র্যাক করা যাবে। একেবারে আমার ধরতে পারলে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেবে। ঠিক আছে। এখন কি সারাত্র বসে বসে কি পাহারা দিবা? বাহ, রবিন, নাদিয়া, তোমাদের কঠোর পরিশ্রমে আমার বিজনেস 100% প্রফিটে রান করছে। কংগ্রাচুলেশন বোথ অফ ইউ অ্যান্ড থ্যাঙ্কস অলসো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার একটা কথা জিজ্ঞাসা করবো? কি? স্যার আপনার তো গ্রুপ কোম্পানি, আপনার কি অন্য কোনো কোম্পানিতে প্রজেক্ট লস হয়েছে? না, আমার রানিং কোনো প্রজেক্টই লসে রান করছে না। কেন হঠাৎ এই প্রশ্ন? স্যার আসলে স্যার আপনাকে দেখে না খুব ডিপ্রেসড মনে হচ্ছে। দ্যাটস ওয়াই আপনাকে আস্ক করলাম। না, অ্যাকচুয়ালি আমার মেয়ে বাইরে গেছে তো। আস্তাগফিরুল্লাহ, আপনার মেয়ে বের হয়ে গেছে? এই, তোমার নাম কি? রবিন আহমেদ আশিক, এত বড় নাম। এই নামের মতো তোমার কথাও বড় বড়। এত কথা বলো কেন? আমি কখন বলেছি আমার মেয়ে বেরিয়ে গেছে? আমি বলেছি আমার মেয়ে বাইরে গেছে। বাইরে মানে দেশের বাইরে। আর অনেকদিন দেখি না, সেজন্য আমি একটু ডিপ্রেসড। ও বুঝতে পেরেছি স্যারের কেন মন খারাপ। ওই যে স্যার কিছুদিন আগে বললো না মেয়ের পাত্র দেখবে, পাত্র দেখা হয়নি, বিয়েটা হয়নি, মেয়েটা দেশের বাড়ি চলে গেছে। এই যে তুমি আসলেই বেশি কথা বলো। এই, পাত্র কি শুধু দেশেই পাওয়া যায়? বিদেশে পাত্র নেই? আমি আমার মেয়ের জন্য বিদেশে পাত্র দেখছি। কোনো সমস্যা? এই, তোমরা যাও, মিটিং এখানে ক্লোজ। স্যার আসল কথা তো বলাই হয়নি স্যার। স্যার একটা সুসংবাদ আছে স্যার, আমি তো অফিসে মিষ্টি নিয়ে আসছি অনেকগুলো স্যার, আমার বিয়ের মিষ্টি স্যার। স্যার আমি মিষ্টিকে এখনই পাঠিয়ে দিব। রবিন, আমি ইদানিং মিষ্টি অ্যাভয়েড করছি। আমি মিষ্টি খাবো না, স্পেশালি বিয়ের মিষ্টি আমি মোটেই খেতে চাই না। তুমি তোমার বিয়ের মিষ্টি অফিস শুদ্ধ সব স্টাফকে খাও। গো নাও। মিষ্টি খাবেন না আপনি? অবশ্যই। চল না, আমার বিয়ের মিষ্টি। আসুন। এই মহিলা, এই এই অন্ধ মহিলা, আপনাকে সে কখন থেকে ডাকাডাকি করতেছে? হ্যাঁ, কানে কি শুনেন না? ভালো কথা, এই যে আপনি সারাটা দিন 24 ঘন্টা ফ্যান ছেড়ে শুয়ে থাকেন, আপনার ধারণা আছে মাসিক বিল কত আসে বিদ্যুতের? বৌমা, যে গরম পড়ছে, ফ্যান না চাললে শুনো কি কইরা? এই বলে, এই আপনি বাইরে যেতে পারেন না? বাইরে গিয়ে একটু ঠান্ডা বাতাস খান, একটু হাঁটাচলা করেন। আপনার বয়সী মহিলারা রাস্তায় গিয়ে হাঁটাচলা করে, কত কাজকর্ম করে, আপনি তো কিছুই করেন না, সারাটা দিন শুধু শুয়েই থাকেন। মা গো, আমার তো গায়ে বেশি শক্তি নাই, পা দুইটা ভাঙ্গে আসে, বল পাই না, চোখে দেখি না। এরপরও তো মাঝে মধ্যে যাই, আবার আইসা বিছানায় শুয়ে পড়ি। এই শুনেন, এগুলো হলো আপনার ধান্দা। কিভাবে সারাটা দিন শুয়ে থাকবেন এই চিন্তায় থাকেন। এই আল্লাহ তো আপনার একটা সুবর্ণ সুযোগ দিচ্ছে, আপনারা অন্ধ বানাইছে। আপনার মতো অন্ধ মহিলারা রাস্তায় গিয়ে ভিক্ষা করে, আর আপনি কি করেন? সারাটা দিন শুয়ে থাকেন, আর আপনি সেই চিন্তায় থাকেন কেমনে আপনার পুনর ঘরের উপরে বসে তার টাকাগুলো ধ্বংস করবেন। আপনি পারেন না? আপনি রাস্তায় গিয়ে একটু ভিক্ষা করতে পারেন না? বৌমা চুপ করো, আমরা গরিব হইতে পারি কিন্তু ভিক্ষুক না। তাছাড়া আমাকে ভিক্ষা করে অভ্যাস নাই। আচ্ছা, ভিক্ষা করার অভ্যাস নেই? আরে আরে, আজকে অভ্যাস নাই তো কি হয়েছে, কালকে অভ্যাস হয়ে যাবে। আপনি আজকে রাস্তায় নামুন, দেখবেন ভিক্ষা করার অভ্যাস আপনার হয়ে যাবে। যাকে, আপনার সাথে এত কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। আমি এখন কফি খাবো, আপনি আমার জন্য খাঁটি গরুর দুধ ব্যবস্থা করে নিয়ে আসুন, যান। কিন্তু বৌমা, এখন দুধ কই পামু? কোথা থেকে নিয়ে আসবেন মানে? আরে বুঝলাম না, আমি আপনাকে হুকুম দিয়েছি আমার জন্য গরুর দুধ ব্যবস্থা করে নিয়ে আসতে। আপনি কিভাবে নিয়ে আসবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আমাকে এইসব ব্যাপারে কিচ্ছু বলবেন না। যান, আমার জন্য এখন এই মুহূর্তে গরুর দুধ ব্যবস্থা করে নিয়ে আসেন, যান, বেরোন। চাইতেছি বৌমা।
ফেলেছে। ঠিক এভাবে প্রতিদিন এই অন্ধ মহিলাটাকে দিয়ে বাজার করতে পাঠাবো, আর তারপর কোনো না কোনো দিন রাস্তার মধ্যে হারিয়ে যাবে। তখন আমাদের পথের কাঁটা একদম সরে যাবে। যাকে অনেক গরম পড়ছে, গোসলটা করে আসি। এই যে হ্যালো হ্যালো, আমাকে বলছে? জি জি আপনাকেই। আচ্ছা, এই মেয়েটাকে দেখেছেন কোথাও? না না না, কোথাও দেখিনি। ঠিক আছে। এই যে একটু দাঁড়ান তো। ম্যাডাম, কিছু কইবেন আমারে? দেখেন তো এই ছবির এই মেয়েটাকে কোথাও দেখেছেন কিনা? আমি তো চোখে দেখি না, রাস্তাঘাটেই চিনি না, ছবি মাইয়া কিভাবে চিনবো? ও আচ্ছা, সরি সরি, আমারই মিস্টেক হয়ে গেছে। আপনি তো চোখেই দেখেন না, ছবি দেখবেন কিভাবে? আচ্ছা, এই মাসখানেকের মধ্যে আপনাদের বাড়ির আশপাশে কোনো ছেলে কি কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে বলতে পারবেন? ও, আমার পুলাই তো বিয়ে করছে মাস ধরে ধরে। আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? এখান থেকে বেশি দূরে না ম্যাডাম, মনে হয় অনুমানে প্রায় 200 কদম গেলে আমি আমার ঘরে যাবো। ও ম্যাডাম, আপনি যদি আমার বৌমারে দেখতে চান তাইলে আমার একটু ধরে নিয়ে আমার বাসায় চলে, বৌমারে দেখে আসবেন। চলে। না না, আমার হাতে অত সময় নেই, আপনি যে কাজে যাচ্ছিলেন যান। আচ্ছা। না না, এই ঘরে তো আমার মেয়ে জীবনেও বিয়ে করবে না। এরকম অন্ধ কানা গরিব, ইস, অসম্ভব, প্রশ্নই আসে না। এইভাবে বাড়ি বাড়ি গিয়ে আমার মেয়েকে খুঁজে পাওয়া কি সম্ভব? কিভাবে পাবো? আল্লাহ, তুমি আমাকে একটু সহযোগিতা করো আল্লাহ। বৌমা, বৌমা, কই গেলা? হ্যাঁ, কই তুমি? মা, মা, আমি নিচে। নিচে? কি কও তুমি? হায় আল্লাহ, ও বৌমা, তোমার আবার কি হলো? হ্যাঁ, বৌমা, ও হায় আল্লাহ, তোমার গায়ে তো অনেক জ্বর। আল্লাহ গো, বৌমা, ও মামা, মা, আমি মনে আর বাঁচবো না, আমার শরীরটা কি বাচ্চারও করে দিতেছে। আপনি আপনি আমার ডাক্তারের কাছে নিয়ে যান না মা, হাসপাতালে নিয়ে যান। না 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 না, তোমার কিছু হইব না, আমার ভুল আইসা তোমার হাসপাতালে নিয়ে যাই। ও মা, কি ব্যাপার? বাজার, ও মা, ওর নিচে শুয়ে রয়েছে কেন? ও বাজার, দেখ না বৌমার গায়ে কত জ্বর, ওরে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চল। হায় হায়, জ্বরে তো গা পুড়ে যেতেছে। মা, তাড়াতাড়ি হাসপাতালে নিতে হইব। একটু ধরো তো, ধরো ধরো ধরো। হে আল্লাহ, তুমি আমার বৌমারে সুস্থ কইরা দাও, ভালো কইরা দাও। আমি তোমার কাছে 2 হাত তুলে মোনাজাত করতেছি, তুমি আমার বৌমারে ভালো কইরা দাও আল্লাহ। শুনেন, রিপোর্টে কি আসছে দেখেন, সিবিসি রিপোর্ট দেখলাম, আপনার ওয়াইফের ব্লাডের পয়েন্ট খুবই কম, আর ব্লাডের পয়েন্ট কম থাকার কারণে ও একটু দুর্বল হয়ে পড়েছে। আমার ওয়াইফের কি বড় কোনো রোগ হয়েছে? না না, তেমন বড় কিছু না, 3 প্যাক রক্ত দিলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যত রক্ত লাগে আমি দেব। আমার শরীরের সব রক্ত নিয়ে নেন ডাক্তার সাহেব, তবু আমার ওয়াইফকে বাঁচান। দেখুন, বললে তো আর রক্ত নেওয়া যায় না। দেখুন, তার ব্লাড গ্রুপের সাথে ম্যাচিং হলে যে কেউ তাকে ব্লাড দিতে পারবে। আমি রক্ত দেব, বৌমার জন্য আমি আমার শরীরের সমস্ত রক্ত দিয়ে দিব।
তবু আমার বৌমারে বাঁচা বাজার। থামুন, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। একটা কাজ করুন, আমি 16 নম্বর রুমে ফোন করে বলে দিচ্ছি আপনার 16 নম্বর রুমে যান। ব্লাড ম্যাচিং হলে ব্লাড নিয়ে নেবে। আর শুনুন, আরেকটা কথা, ব্লাড নেওয়ার পরে তাকে পর্যাপ্ত পরিমাণ যাতে রক্ত হয় সেই ধরনের খাবার খাওয়ানো লাগবে। যান তাহলে। চলো মা। শুনুন, আরেকটা রিপোর্ট আছে। আরেকটা রিপোর্ট? ভয় পাবার কিছু নেই, আপনি বাবা হতে চলেছেন। বাজান, স্যার আসসালামু আলাইকুম। এই দাঁড়াও। রবিন আহমেদ আশি, তুমি আমার কোম্পানিতে চাকরিরত কালে কর্মে অবহেলা করেছো, তাই এখন এই মুহূর্ত থেকে আমার কোম্পানিতে তোমার আর চাকরি নেই। ইউ মে গো নাও। স্যার কি বলছেন স্যার? স্যার আসলে স্যার আমার বউ অসুস্থ হয়ে পড়েছিল, তাই ওকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, আর ড্রাইভারকে সবকিছু বুঝিয়ে দিয়েছিলাম। দ্যাটস ওয়াই 2 দিন আসতে। এই চুপ করো। ড্রাইভারকে বুঝিয়ে দিয়েছো মানে? তোমার কাজ যদি ড্রাইভার করতে পারে তাহলে তোমাকে পুষছে কেন? কয়েকটা ড্রাইভার পুষলেই তো কাজ হয়ে যেত। তুমি না থাকাতে আমার কোম্পানি প্রতিদিনের টার্গেট সেলস করতে পারেনি, সে কারণে এই কদিনে আমার অনেক টাকা লস হয়েছে। আর সে কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমার কোম্পানিতে রাখবো না। স্যার স্যার প্লিজ স্যার, স্যার আপনার কাছে হাইলি রিকোয়েস্ট স্যার, এই চাকরি থেকে আমাকে চাকরিচ্যুত করবে না স্যার। আমার ঘরে অন্ধ মা আছে, আমার ওয়াইফটা অসুস্থ স্যার, আমি পথে বসে যাব স্যার, আমি ওদের চিকিৎসা করাতে পারবো না। প্লিজ স্যার আমার চাকরিটা খাবেন না। আমি তো বলেছি তোমাকে আমার কোম্পানিতে আর কাজ করতে হবে না। তুমি যাও, তোমার অন্ধ মা আর অসুস্থ স্ত্রীর সেবা করো, এটাই তোমাকে মানায়। স্যার চাকরিটা যদি চলে যায় স্যার, আমি খুব বিপদে পড়ে যাব স্যার, আমার একার উপরে সংসারটা চলছে স্যার। আমি আপনার কাছে হাত জোড় করছি, আমি কোনোদিন এই ভুল আর করবো না স্যার, প্লিজ আমার চাকরিটা খাবেন না স্যার। এসব বলে আর কোনো লাভ নেই। তোমার জায়গাতে আমি অলরেডি অন্য একজনকে অ্যাপয়েন্ট করেছি। রবিন, তুমি এখন আসতে পারো। হ্যাঁ হ্যালো, কি বললে? বাসায় এসেছে? আমি এখনই আসছি। তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমাকে না যেতে বলেছি? অ্যাকাউন্টসে যাও, যদি কোনো পাওনা থাকে সেটা নিয়ে চলে যাও। জাস্ট গেট আউট। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার বের কি হয়েছে? জি আপনার স্যার আপনি আমাকে ডেকে। মা, লিজা, তোমরা এখানে কি করতেছো? এই ছেলে, এই নাটক করো, নাটক। তুমি ভেবেছো তোমার ষড়যন্ত্র আমি বুঝতে পারিনি? এখন বুঝতে পারছি। আমার কাছে সব পানির মতো পরিষ্কার হয়ে গেছে। তুমি একটা গোপন উদ্দেশ্য নিয়ে আমার কোম্পানিতে চাকরি নিয়েছিলে। তুমি জানতে যে আমার একটা মেয়ে আছে, আর তাই এই সহায় সম্পত্তি গ্রাস করার জন্য তাকে প্রেমের জালে ফাঁসিয়েছো, তারপর বাড়ি থেকে পালিয়ে নিয়ে গেছো। আর যখন দেখেছো আমাকে গলানো যাচ্ছে না, এই মেয়ের কাছ থেকে কোনো সহায় সম্পত্তি অর্জন করা যাচ্ছে না, তখন যৌতুকের জন্য তাকে পিটিয়ে অসুস্থ করে দিয়েছো। স্যার আপনি এসব কি বলছেন স্যার? বিলিভ মি, আমি জানি না যে আপনার মেয়ে এটা। আমি সত্যি কথাই বলতেছি, ওর সাথে আমার যখন রিলেশনশিপ ছিল, ও জাস্ট আমাকে এই কথাটাই বলেছিল যে আমার বাবা বিয়ে ঠিক করে ফেলেছে, আর দ্রুত আমরা বিয়েটা করে ফেলেছি। স্যার বিশেষ করে আমি জানতাম। জানতে না, না সব জানতে, এবং জেনে শুনেই তুমি আমার কোম্পানিতে চাকরি নিয়েছো। তোমাকে তোমাকে আমি 14 শিকের ভাত খাইয়ে ছাড়বো। না স্যার না, আপনি কেন আমার পোলাটারে পুলিশে দিবেন, জেল হাজতের ভাত খাওয়াবেন? দোষ তো আমার পোলা একা করে নাই, ওরা 2 জন করছে। ওরা 2 জন দুইজনে খুব ভালোবাসে, ওরা 2 জনে খুব মহব্বত করে। আমার পোলা আপনার মাইয়ার লেগে যান, ও যা বলে তাই আমার পোলা করে। আপনি আপনার মাইয়ারে জিজ্ঞাসা করে আমার বাড়িতে ও সুখী কিনা। আপনি জানেন স্যার, আপনার মাইয়া আমার বাড়িতে থাকতে অসুবিধা হয় বইলা এই যে আমার পোলা শহরে বাসা ভাড়া করে আপনার মাইয়ারে রাখবো। আপনি কোনো চিন্তা করেন না, এই যে আমি অন্ধ, দরকার হয় আমি ভিক্ষা করে আপনার মাইয়ারে শহরের বাসা ভাড়া দেব, ওর খাওয়ান পোশাক দেব। ও করে ওরা 2 জনরে আলাদা করে দিয়েন না,
আমার পোলাটারে জেল হাজতে দিয়ে না, আমি আপনার পায়ে পড়ে। এই চপ, অন্ধ প্রতিবন্ধী ফকিরের বাচ্চা। এখন বুঝতে পেরেছি এ সব তোদের দুজনের মিলিত ষড়যন্ত্র। আমি শুধু তোর ছেলেকে না, তোদের দুজনকে জেলে ভাত খাওয়াবো। তুমি এখনো দাঁড়িয়ে থাকবে? এক্ষুনি পুলিশকে ইনফর্ম করো। থামুন আপনারা। সত্য মিথ্যা যাচাই না করে একটা মানুষকে জেলে দিতে পারেন না আপনারা। উন্ডা দুইটা লোক যদি না থাকতো না, আজকে আপনার মেয়ে জীবিত হিসেবে আপনার ঘরে থাকতো না। আর এই যে এই অন্ধ মহিলাটাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন না, এই অন্ধ মহিলা নিজের শরীর থেকে 3 ব্যাগ রক্ত আপনার মেয়ের শরীরে দিছে, তাহলে আপনার মেয়ে আজকে জীবিত থাকতো না। এখন আপনি বলুন যে তারা অপরাধী কিনা। আরেকটা কথা, আপনার মেয়ের সন্তানের বাবা হতে যাচ্ছে এই ছেলেটি। বাবা, বাবা বিশ্বাস করো, ওরা অনেক ভালো মানুষ, অনেক ভালো। ওরা আমার বিপদের সময় ওরা আমার পাশে থেকেছে। জানো বাবা, তোমার অর্থ সম্পদের অহংকারে আমি রবিন আর রবিনের মাকে অনেক অপমান করেছি, অনেক অপদস্থ করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি। কিন্তু দেখো, ওরা আমার এত অপমানের পরেও ওরা আমাকে একা ফেলে চলে যায়নি বাবা। ওরা আরো আমার বিপদে আমাকে সুস্থ করেছে, আমাকে বাঁচিয়ে তুলেছে। জানো বাবা, এখন না আমি ওদেরকে ভালোবেসে ফেলেছি। ওরা অনেক ভালো মানুষ। তারপরও যদি তোমার ওদের প্রতি আমার প্রতি কোনো অভিযোগ থাকে, তাহলে একটা কথা তুমি আর খুলে শুনে রাখো, তোমার চৌধুরী বাড়ির মেয়ে চৌধুরী বাড়ির মেয়ে না, সে এখন গরিব বাড়ির বউ। আমি আমি রবিনের হাত ধরে সে গরিব বাড়িতে চলে যেতে চাই। মাদারা, আমার আমার অনেক বড় ভুল হয়ে গেছে। রবিন, রবিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা। আমি আসলে সম্পদের অহংকারে আর ক্ষমতার লোভে মানুষকে মানুষ জ্ঞান করতাম না। গরিব মানুষকে আমি কীট পতঙ্গ মনে করতাম। কিন্তু আমি আমি বুঝতে পারিনি আসলে অর্থ সম্পত্তি পৃথিবীতে সবকিছু নয়, সবকিছুর উপরে ভালোবাসা। আমি হয়তো আমার লেভেলের কারোর সাথে সম্বন্ধ করে আমার মেয়ের বিয়ে দিতে পারতাম, কিন্তু সেখানে আমার সম্মান বাড়ত ঠিকই, তোমার মতো একটা ছেলে পেতাম না যে আমার মেয়েকে এত যত্ন করবে। বাবা, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে আমার বুকে আসো বাবা।